হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে মহাভারতের যে আরও একটি নিউ এপিসোড নিয়ে, যেটা হচ্ছে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল, বা যেটাকে বলা হয় হচ্ছে সভা পর্ব। ঠিক আছে, তো এখানে আমরা মোট 9টার মতো হচ্ছে এপিসোড পাবো। তো তোমাদের আমি সবগুলো এপিসোডই সংক্ষেপে ভালো করে বুঝিয়ে দেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে জয়েন করতে পারো। ঠিক আছে, দেখো এখানে নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা চাইলেই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো। দেখো, অক্টোবর মাস পড়ে গেল তোমাদের এক্সামের, আর কিন্তু খুব একটা বেশি দেরি নেই। তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার থেকে নোটস নেবে বা আমাদের সেন্টারে পড়বে, তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নাও, কেননা তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি চলে এসছে এবং তোমাদের সিলেবাসটা অনেকটা বড়, অনেকটাই লেন্দি। তোমাদের কিন্তু কমপ্লিট করতেও প্রবলেম হবে। দেখো, নোটসপত্র পেয়ে যাওয়া মানেই যে পুরো সিলেবাসটাকে বোঝা এমন কিন্তু না, তাই না? অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে এবং সেগুলোকে মন দিয়ে শুনতেও হবে, আর সে সঙ্গে তোমাদের নোটসগুলোও পড়তে হবে। তো যদি তোমরা পুরো একদম কমপ্লিট একটা একটা কমপ্লিটনেস চাও তোমাদের আর কি প্রিপারেশনের জন্য, তোমরা কিন্তু আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারো। আমরা সপ্তাহে 2টো করে অনলাইন ক্লাস নিই এবং হচ্ছে নোটস তো রয়েছে। তো তোমরা যদি এখন জয়েন করো, তোমরা কিন্তু বেশ কয়েকটা ক্লাস করতে পারবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, দ্য বুক অফ অ্যাসেম্বলি হল, বা যেটাকে হচ্ছে বলা হয় সভা পর্ব, এখানে কিছু কিছু আমরা এমন এপিসোড পাবো যেগুলো হচ্ছে কোর্টে হয়েছে। যেরকম মনে করো যে আমরা এখানে প্রিভিয়াস কিছু এপিসোডের ব্যাপারে, যেরকম মনে করো যে ডাইস গেম, তারপর হচ্ছে তোমার দ্রৌপদীর বস্ত্রহরণ, এগুলোও কিন্তু পাবো। ঠিক আছে, তো এই যে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল, এটার জন্য আমাদের ওই ডাইসিং গেম বা বস্ত্রহরণের অনেকটা আগে যেতে হবে। ঠিক আছে, দেখো মোট 9টার মতো এপিসোড আছে। প্রথম এপিসোডের নাম হচ্ছে তোমার সভাক্রিয়া পর্ব। দেখো, পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার যে ঝামেলাটা হয়েছিল, সেখানে পাণ্ডবরা কিন্তু বিশেষ কিছু পায়নি। ঠিক আছে, এবং কৌরবরা কি করেছিল, হস্তিনাপুর থেকে পাণ্ডবদেরকে বিতাড়িত করে এবং তাদেরকে একটা ব্যারেন একটা ল্যান্ড ওদেরকে দিয়ে দেয় 5 ভাইকে। যেই ল্যান্ডটা পুরো খালি, কিচ্ছু নেই, মরুভূমির মতো উন্মুক্ত একটা ল্যান্ড পাণ্ডবরা পায়। ঠিক আছে, তো একদিন খান্ডাবা বলে একটা ফরেস্টে একজন অসুর ছিল, যার নাম হচ্ছে মায়াসুর। তো সেই মায়াসুরের কোনো একটা কারণে সে ভীষণ তার শরীর জ্বলে গেছিল। তো অর্জুন তাকে তাকে বাঁচায় জ্বলা অবস্থা থেকে, এবং অর্জুনের কাজে খুশি হয়ে মায়াসুর অর্জুনকে বলে যে তোমাকে আমি এর বদলে কিছু একটা দিতে চাই, কোনো একটা গিফট তোমাকে আমি দিতে চাই, কেননা তুমি আমাকে বাঁচালে। তো তুমি চাও যে তোমার কি লাগবে, তুমি তোমার ইচ্ছা মতো তুমি চাইতে পারো আমার কাছে। তো অর্জুন দেখলো যে ওদের তো পুরো খালি, একদম সম্পূর্ণ খালি হাত। ওদের না কোনো থাকার জায়গা আছে, না কোনো প্যালেস আছে, কিচ্ছু নেই। তো অর্জুন মায়াসুরকে বলল যে আমি আমার দাদা যুধিষ্ঠিরের জন্য একটা খুব সুন্দর প্যালেস চাই, যেখানে আমরা সবাই থাকতে পারবো। ঠিক আছে, তো মায়াসুর কি করলো, মায়াসুর সঙ্গে সঙ্গে হচ্ছে একটা কৈলাস পর্বত থেকে উত্তর পশ্চিম দিকে একটা জায়গা, একটা একটা মাউন্টেন রয়েছে যার নাম হচ্ছে মৈনাকা পর্বত। ঠিক আছে, কৈলাস পর্বত থেকে উত্তর পশ্চিম দিকে যেতে লাগে ওই মৈনাক পর্বত। সেখান থেকে হচ্ছে মায়াসুর একটা গদা, একটা শঙ্খ আর কিছু হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল নিয়ে আসে। ঠিক আছে, তো সেগুলো সব নিয়ে এসে ওই গদাটা হচ্ছে ভীমকে দেয়, শঙ্খটা দেয় হচ্ছে অর্জুনকে, এবং বাদবাকি যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে এসছিল, কিছু জুয়েলারিও ছিল, কিছু জুয়েল আর কি, কিছু রত্ন এরকম ছিল, আরও কিছু ম্যাটেরিয়ালস ছিল, যেগুলো দিয়ে একটা খুব সুন্দর আর কি প্যালেস বানায়। মায়াসুর হচ্ছে ও নিজের মায়া দিয়ে একটা খুব সুন্দর একটা প্যালেস ক্রিয়েট করে। এত সুন্দর প্যালেস যেটাকে দেখলে যেটা আজকে দেখা যায় না, এমন সুন্দর যেটা আর কি চোখে পড়ে না মানুষের, এত সুন্দর একটা প্যালেস। ঠিক আছে, তো ওরকম প্যালেস কেউ কখনো দেখেনি। তো ওরকম প্যালেস দেখে তো যুধিষ্ঠির ভীষণ খুশি।
ঠিক আছে, মেইনলি অর্জুন যুধিষ্ঠিরের জন্যই কিন্তু এই প্যালেসটা তৈরি করিয়েছে। তো এবার পঞ্চপাণ্ডব কি করছে, তারা হচ্ছে মাতা কুন্তিকে নিয়ে, দ্রৌপদীকে নিয়ে সবাই ওই প্যালেসের ভেতরে এন্টার করলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই প্রথম এপিসোডটা শেষ। নেক্সট আমরা দেখব হচ্ছে এই লোকাপালা সভাখানা পর্ব। হ্যাঁ, লোকাপালা সভাখানা পর্ব, একটু সংস্কৃত নেমগুলো একটু টাফ হয়, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এই পর্বে কি হচ্ছে, এখানে দেখা যায় যে যুধিষ্ঠির ওর ভাই মানে যুধিষ্ঠির রাজা হয়েছে এবং সে খুব সুন্দরভাবে রাজকার্য পরিচালনা করছে। ঠিক আছে, তো এর মধ্যে নারদ স্বর্গ থেকে দেখা করতে আসে যুধিষ্ঠিরের সাথে। তো নারদকে দেখে যুধিষ্ঠির ভীষণ খুশি হয়ে যায়, খুব সুন্দর করে তাকে আপ্যায়ন করে এবং নারদ খুবই খুশি হয়ে যায়। ঠিক আছে, নারদ ওকে বলে যে মানুষের জীবনে যে তিনটা মানে মানুষ যে তিনটা জিনিসের জন্য মানুষকে পাঠানো হয়, মানে ধর্ম, কর্ম আর অর্থ। তো বলছে যে যুধিষ্ঠির তুমি হচ্ছে এমন একজন মানুষ যার মধ্যে এই তিনটা জিনিসকে খুব সুন্দর করে ডিভাইড করা হয়েছে, মানে কোনোটা কম বেশি নেই, তুমি সবকিছু খুব সুন্দর করে পালন করো। তারপরে নারদ হচ্ছে পুরো প্যালেসটা ঘুরে ঘুরে দেখছে, সবাই মানে পুরো রাজ্য মানে পুরো ইন্দ্রপ্রস্থকে ঘুরে ঘুরে দেখছে যে না সব মানে সবাই খুশি, যুধিষ্ঠিরের আর কি রাজত্বে সবাই ভীষণ খুশি। তো নারদ যাওয়ার আগে যুধিষ্ঠিরকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে রাজসুয়া যজ্ঞ করো। রাজসুয়া যজ্ঞ হচ্ছে এমন একটা যজ্ঞ যেখানে মানে সমস্ত বড় বড় রাজারা উপস্থিত থাকে, আর এই যজ্ঞটা করার জন্য বড় বড় ব্রাহ্মণ সেজদেরকে ইনভাইট করা হয় এবং এই যজ্ঞ যে করে তাকে আর কি সবাই মেনে নেয়, মানে তাকে মানে এম্পায়ার হিসেবে তাকে প্রত্যেকে মেনে নেয়। তো নারদ যুধিষ্ঠিরকে এই পরামর্শটা দিল, দিয়ে বললো যে তুমি কিন্তু এটা করতে পারো চাইলে। ঠিক আছে, তো নারদ বলে সেখান থেকে চলে গেল। তো সেই সময় হচ্ছে কৃষ্ণ ইয়েতে ছিল না, মানে কৃষ্ণ ওই মায়া প্যালেস তৈরি হওয়ার কিছুদিন থেকে তারপরে চলে গেছিল দ্বারকাতে। তো যখন এই রাজসুয়া যজ্ঞের ব্যাপারটা যখন আর কি যুধিষ্ঠির শুনলো নারদের কাছ থেকে, সে তখনই কৃষ্ণর কাছে একজন মেসেঞ্জারকে পাঠায় যে সে যেন তাড়াতাড়ি করে চলে আসে। ঠিক আছে, তো কৃষ্ণ আসার পর কৃষ্ণকে সবটা বললো যুধিষ্ঠির যে এরকম যজ্ঞ করার কথা মানে বলেছে নারদ, তো কি করব। তো কৃষ্ণ শুনে খুব খুশি হলো, বলে হ্যাঁ তুমি অবশ্যই করতে পারো। ঠিক আছে, তুমি অবশ্যই এই যুদ্ধটা করতে পারো, তবে এখানে একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো এটা কি ব্যাপার, এটা আমরা পরের এপিসোডে পড়বো। দেখো এখানে আছে কি রাজসুয়া আরম্ভ পর্ব, মানে এই যে রাজসুয়া যে যজ্ঞটা এইটা আরম্ভ, মানে এই যজ্ঞটা আর কি কিভাবে শুরু হচ্ছে, মানে এপিসোড নাম্বার 3। তো কৃষ্ণ এসে যুধিষ্ঠিরকে বলে যে হ্যাঁ তুমি চাইলে অবশ্যই এই যজ্ঞটা করতে পারো, হয়তো কারোর কোনো আপত্তি থাকবেও না, কিন্তু একজন আছে যে কিনা তোমার এই যজ্ঞটায় তোমাকে বাধা দিতে পারে, তার নাম হচ্ছে জরাসন্ধ। ঠিক আছে, জরাসন্ধ হচ্ছে মগধে থাকে এবং সে ভীষণ পাওয়ারফুল, মানে জরাসন্ধর যে মা আছে সে হচ্ছে যে রাক্ষসী, যার নাম হচ্ছে জরা। ঠিক আছে, আর জরাসন্ধ এই যজ্ঞতে সব থেকে বেশি বাধা ক্রিয়েট করবে। তো তুমি যদি জরাসন্ধকে পরাজিত করতে না পারো, মানে ও থাকা অবস্থায় কিছুতেই এই যজ্ঞটা করা পসিবল না। তো কৃষ্ণ বললো কি ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তো কৃষ্ণ করলো কি, ও অর্জুনকে আর ভীমকে নিয়ে মগধের উদ্দেশ্যে রওনা দিল। এবং এই যে ওরা যে 3 জন যাচ্ছে, মানে কৃষ্ণ, ভীম আর অর্জুন, এরা না 3 জন আমাদের সমাজের যে 4টা শ্রেণী আছে, ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বাদ দিয়ে প্রথম যে 3টা কাস্ট আছে, ওই 3টা আর কি মানে 3 জন 3 রকমের আর কি মানে ছদ্মবেশ নিল। ঠিক আছে, তো ছদ্মবেশ নিয়ে ওরা চললো মগধের পথে। তো যখন ওরা মগধে গেল, তো সেখানে হচ্ছে জানতো, মানে কৃষ্ণ জানতোই যে যদি সরাসরি আর কি জরাসন্ধকে যুদ্ধের জন্য মানে প্রপোজাল দেওয়া হয়, তো ও নিশ্চয়ই এটা বলবে যে ও এতজনের সাথে লড়াই করতে পারবে না, ও যে কোনো একজনকে চুজ করবে, আর সে একজন নিশ্চয়ই ভীমই হবে, কেননা ভীম একটু হাট্টাকাট্টা ছিল। এছাড়াও এটাও ওরা প্ল্যান করলো যে অ্যাকচুয়ালি জরাসন্ধর মানে 2 জন আর কি ছিল, মানে 2 জন হচ্ছে মানে একজন লেফট আর রাইট হ্যান্ড ছিল। ঠিক আছে, একজন নাম হচ্ছে মানে নামটা ঠিক মনে পড়ছে না, মানে 2 জন সেনাপতি ছিল,
তো তারা মারা যাওয়ার পর থেকে হচ্ছে জরাসন্ধ অনেক বেশি উইক হয়ে গেছে, মানে তার ম্যান পাওয়ারটা কমে গেছে, তো ওকে মারা অতটা কঠিন হবে না। তো ওরা গিয়ে জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করলো এবং জরাসন্ধ যথারীতি ভীমকেই চুজ করলো যুদ্ধের জন্য, এবং যুদ্ধে ভীম খুব বাজেভাবে জরাসন্ধকে হত্যা করলো। শুধু তাই না, ওকে হত্যা করার পর ওকে দুটা অংশে এভাবে মাঝখান থেকে চিরে দুটুকরো করে দিল, ঠিক আছে। আর জরাসন্ধ মারা যাওয়ার পরে তার যে ছেলে আছে তার ছেলেকে বসিয়ে দিল মগধের রাজা হিসেবে, ঠিক আছে। তারপর ওরা ফিরে আসলো আবার ইন্দ্রপ্রস্থে। তারপর দেখো নেক্সট এপিসোড দিগ্বিজয় পর্ব। দিগ্বিজয় পর্বতে কি হচ্ছে, এখানে ওরা যখন ফিরে আসলো তো যুধিষ্ঠির ভীষণ খুশি যে এখন আর এখানে মানে কেউ আর কি বাধা দেবে না, কিন্তু এতগুলো লোককে ইনভাইট করব কি করে। তো যুধিষ্ঠির কি করলো, ওর 4 ভাইকে 4 দিকে পাঠালো, ঠিক আছে। অর্জুনকে উত্তর দিকে পাঠালো, ভীমকে পূর্ব দিকে, পশ্চিম দিকে দিল হচ্ছে নকুলকে, আর সহদেবকে দিল হচ্ছে দক্ষিণ দিকে। এরকম 4 ভাইকে 4 দিকে পাঠালো এবং বলল যে ওরা যেন সবাইকে আর কি মানে দিগ্বিজয় করে আসে, মানে সবাইকে ইনভাইট করে আসে, মানে চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই খবরটা যে রাষ্ট্রীয় যজ্ঞ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট 5 নাম্বারটা কি বলেছে। 5 নাম্বার এপিসোডে আমরা দেখব যে রাজসূয় পর্ব তো হচ্ছে শুরু হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কৃষ্ণকে হচ্ছে ইনভাইট করা হচ্ছে, ঠিক আছে, আরো সবাইকে ইনভাইট করা হচ্ছে, নারদকে ডাকা হচ্ছে। তারপরে শুধুমাত্র যে মানে রয়্যাল ফ্যামিলি থেকে লোক আসবে এমন না, যেহেতু যুধিষ্ঠির একজন ধর্মপ্রাণ মানুষ, সে তার ভাইদেরকে বলল, সহদেবকে বলল যে সমাজের যতগুলো শ্রেণী আছে, মানে যে 4টা শ্রেণীতে, মানে সমস্ত শ্রেণীর লোককে যেন ইনভাইট করা হয়। আর নকুলকে পাঠালো হস্তিনাপুরে হচ্ছে ধৃতরাষ্ট্র, তারপর হচ্ছে ভীষ্ম, তারপরে দ্রোণাচার্য, এছাড়াও কৌরবদেরকে ইনভাইট করতে। তো প্রত্যেকে সবাই আসলো হচ্ছে ওই রাজসূয় পর্বতে, মানে সবাই মানে খুব খুশি খুশি সেটা আর কি অ্যাটেন্ড করলো রাজসূয় যজ্ঞটা, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পর্ব কি আছে, 6 নাম্বার। এখানে হচ্ছে অর্ঘ্য পর্ব। হ্যাঁ, এখানে কি হচ্ছে, যখন মানে অনেক সেজ, অনেক ব্রাহ্মণদেরকে ইনভাইট করা হয়েছিল। এবার রাজসূয় যজ্ঞের মধ্যে একটা রিচুয়াল আছে, মানে যজ্ঞের একটা বেস্ট পার্ট বলতে পারো, যে সবাইকে আর কি মানে অর্ঘ্য দিয়ে সবাইকে সম্মান দেওয়া হয়, ঠিক আছে। তো যুধিষ্ঠির হচ্ছে মানে কাজটা শুরু করলো কৃষ্ণকে দিয়ে, মানে কৃষ্ণকেই প্রথম অর্ঘ্য দিল। তো কৃষ্ণকে প্রথম অর্ঘ্য দেওয়াতে ওখানে উপস্থিত কিছু কিছু ব্যক্তি ভীষণ পরিমাণে রেগে যায়। তার মধ্যে একজন হচ্ছে তোমার শিশুপাল ছিল হচ্ছে মানে সাউথ ইন্ডিয়ান একটা ডাইনাস্টি আছে যার নাম হচ্ছে চেদি ডাইনাস্টি, সেটা ডাইনাস্টির কিং হচ্ছে শিশুপাল। তো শিশুপাল কিছুতেই মানতে পারে না যে কৃষ্ণকে সবার প্রথমে অর্ঘ্য দেওয়া হচ্ছে, তো সে প্রোটেস্ট করে। ইভেন তাই না, সে কৃষ্ণকে বাজেভাবে ইনসাল্ট করে, বাজে ভাষায় তার উপরে আক্রমণ করে এবং সে সেখান থেকে চলে যেতে চায়। যুধিষ্ঠির যেহেতু কোনো রকমের কোনো গন্ডগোল চায়নি, তো সে কোনো রকমভাবে শিশুপালকে আটকায়, বাট শিশুপাল সমানে কৃষ্ণকে গালমন্দ করতে থাকে। এরকম অবস্থায় পিতামহ ভীষ্ম আসে এবং সে শিশুপালকে বলে যে তুমি কার সাথে এরকমভাবে কথা বলছো, কৃষ্ণর সাথে, যে কিনা এই ত্রিলোকের দেবতা। তো শিশুপাল বলছে, মানে আরো ও উল্টারে খেপে যাচ্ছে, ও বলছে আমি এসব মানি না, এই সে অনেক কিছু বলছে। তখন ভীষ্ম বলছে যে তুমি হয়তো জানো না যে তুমি যখন জন্মেছিলে, মানে শিশুপালের জন্ম বৃত্তান্ত আছে একটা, যে যখন শিশুপাল জন্মেছিল তখন সে একটু মানে অ্যাবনর্মাল ভাবে জন্মেছিল, ঠিক আছে। তো মানে ভীষণ একটা মানে হ্যান্ডিক্যাপ টাইপের ছিল। তো তাকে সেই সময় শ্রীকৃষ্ণ তাকে সুস্থ করে। তো সেটা ভীষ্ম হচ্ছে শিশুপালকে বলে এবং এটাও বলে যে তোমাকে নতুন জীবন দিয়েছে, তুমি তার ব্যাপারে তুমি এরকম কথা বলছো। ইভেন কৃষ্ণ পর্যন্ত ওকে আর কি শান্ত করার চেষ্টা করছে, ভীষণ কুল মাইন্ডেড না কৃষ্ণ, তো অত বেশি প্রথমে হাইপার হচ্ছে না, তো ও শান্ত করার চেষ্টা করছে। কিন্তু শিশুপাল সমানে বাজেভাবে ইনসাল্ট করে যাচ্ছে, কৃষ্ণকে নাম ধরে ডাকছে, ভীষ্মকে নাম ধরে ডাকছে। তো একটা পর্যায়ে গিয়ে কৃষ্ণ যখন আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না, সে তখন শিশুপাল কৃষ্ণকে যুদ্ধের জন্য ইনভাইট করে যে আসো, তুমি দেখবো তুমি কত বড় দেবতা, তুমি আমার সাথে যুদ্ধ করো। তো
তো কৃষ্ণ তো প্রথমে আর কি জিনিসটাকে ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছিল, বাট যখন দেখলো যে শিশুপাল সমানে উল্টোপাল্টা বলে যাচ্ছে, তখন সে কি করলো, তখন হচ্ছে ও নিজের কন্ট্রোল হারিয়ে ও শিশুপালকে অ্যাটাক করে, নিজের যে চক্র আছে সুদর্শন চক্র সেটা দিয়ে কিন্তু সে অ্যাটাক করে শিশুপালকে, এবং সেখানেই শিশুপালের মৃত্যু হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শিশুপাল বধ পর্ব। আমি দুটো পর্বকে একসাথে মার্চ করে বলে দিয়েছি। ঠিক আছে, শিশুপাল বধ পর্ব, এখানে শিশুপালকে বধ করে কৃষ্ণ। তারপর দেখো এপিসোড নাম্বার 8, দূতা পর্ব। এখানে কি হচ্ছে যে রাজসযজ্ঞ কমপ্লিট হয়েছে, সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, কিন্তু মানে ওই যে একটা খুঁত ছিল, মানে ওই যে মানে মার্ডারের যে ব্যাপারটা, মানে একজনের যে মৃত্যু হলো, তার জন্য কিন্তু একটা খুঁত রয়ে গেছিল, যার রেজাল্ট পরবর্তীকালে আমরা দেখি। কি হয় যে দুর্যোধন যখন সেখানে যায়, ও তো প্রথমেই এত বারবারন্ত দেখে ভীষণ পরিমাণে অসন্তোষ হয়, মনে মনে ভীষণ রাগ ওঠে, হিংসা করে। তো ও কি করে, ও ঘুরে ঘুরে পুরো মায়া প্যালেসটা দেখছিল। তো যেহেতু মায়া প্যালেস, ওখানে অনেক কিছু ফলস দেখানো হচ্ছে, মানে এমন একটা জায়গা আছে যেখানে হচ্ছে তোমার মানে একটা এরকম ফলস ফ্লোর টাইপের আছে মেঝে, মানে যেটার মধ্যে মানে যেটা দেখে মনে হচ্ছে যে ওখানে জল আছে। ঠিক আছে, মানে ওখানে কিন্তু কিছু নেই, কিন্তু মানে ওটার যে মেঝেটা ওটা এমন ভাবে তৈরি করা যেন দেখে মনে হচ্ছে যে ওখানে জল আছে। ঠিক আছে, মানে মরিচিকার মতো। তো দুর্যোধন সেখানে যেতে গিয়ে ও জল ভেবে মানে ওখানে পড়তে গিয়ে কোনোরকমভাবে নিজেকে আটকে ফেলে। হ্যাঁ, ও ভেবেছে জল মনে হয়, তো কোনোরকম ভাবে মানে ওষটা খেয়ে পড়েই যাচ্ছিল, ও কোনোরকম ভাবে নিজেকে কন্ট্রোল করে, এবং ওর ওই অবস্থা দেখে দ্রৌপদী, ভীম, অর্জুন প্রত্যেকে সেখানে ভীষণভাবে হাসাহাসি শুরু করে। ঠিক আছে, তো এটা দেখে ভীষণ রেগে যায় দুর্যোধন। সে ওখান থেকে বাড়ি ফিরে আসে, এবং বাড়ি ফিরে ওর যে মামা আছে শকুনির সাথে ওই ডাইস গেমের প্ল্যানটা করে। ঠিক আছে, এবং ডাইস গেমের প্ল্যানটাতে সাকসেসফুল হয়, সব কিছু হারিয়ে ফেলে পাণ্ডবরা, এবং পরে ধৃতরাষ্ট্রদেরকে সব কিছু আবার ফিরিয়ে দেয়। তো ওরা সব কিছু ফিরে আবার চলেও আসে ইন্দ্রপ্রস্থে। ঠিক আছে, লাস্ট এপিসোড অনুদ্বতা পর্ব। এখানে দেখা যায় যে ওরা আবার সেকেন্ড রাউন্ডের জন্য ওখানে যায়, সেকেন্ড গেমের জন্য, এবং সেখানেও ওরা কিন্তু সব কিছু হারিয়ে আবার মানে ওদের হচ্ছে মানে এক্সাইলে দেওয়া হয়, বনবাসে দেওয়া হয়, এবং যাওয়ার আগে অর্জুন আর ভীম কৌরবদেরকে আর কি শেষ করার প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তারা প্যালেস ছাড়ে। তো এই যে পুরোটা হচ্ছে তোমার দ্য বুক অফ অ্যাসেম্বলি হল। তো 9টা পর্ব তোমাদের আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।